আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো অন্যান্য দিনের ন্যায় আজকেও আমি ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি অনলাইন মাধ্যমে ভিডিও ক্লাস দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়ের উপরে ক্লাস নেব সেটা হলো অর্থনীতি, নবম শ্রেণী, পাঠ শিরোনাম অর্থনীতির 10টি নীতি। এই 10টি নীতি নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো আলোচনা শুরুতেই যে বিষয়টা বলতে হয়, আমাদের সমাজে সম্পদ স্বল্পতা এবং অভাব অসীম। এই অসীম অভাবটাকে মোকাবেলা করার জন্য আমাদের এই সীমিত সম্পদ দিয়ে আমরা এই অসীম অভাবটাকে মোকাবেলা করি। সুতরাং একজন অর্থনীতিবিদ গেরিগরি ম্যানক্রিয়ের মতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই যে গেরিগরি, ইনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পাঠ্যপুস্তকে অর্থনীতির 10টি নীতি কথা বলেছেন। সেই 10টি নীতি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আলোচনার শুরুতেই আমাদের 10টি নীতির ভিতরে 1 নম্বর আছে, সুপ্রিয় শিক্ষার্থী, মানুষকে নাম্বার 1 মানুষকে কিছু পেতে হলে ছাড়তে হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মানুষকে পেতে হলে ছাড়তে হবে, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আলোচনা শুরুতে বলতে হয়, পছন্দ মতো কোনো জিনিস পেতে হলে আমাদেরকে আরেকটি পছন্দের মতো জিনিস ত্যাগ করতে হয়। সেটা কিভাবে, তার একটা উদাহরণ দিয়ে বলি। যে ধরো তুমি যদি অর্থনীতির বিষয়ে পড়তে যে সময় ব্যয় করো, তাহলে তোমার আর একটা বিষয় পড়তে সেই সময়টা তোমার ছাড়তে হবে। তুমি একসাথে দুটো পড়তে পারবে না। এই যে তুমি মনে করো যে টিভি দেখছো, তা তুমি যদি টিভি দেখো তাহলে তুমি মাঠে যে খেলতে পারবে না। তাহলে এই যে টিভি দেখার জন্য তুমি মাঠে খেলতে পারছো না। আবার তুমি যদি মাঠে খেলতে আসো তাহলে বাড়ি বসে টিভি দেখতে পারবে না। এই যে দুটো কাজ তুমি একসাথে করতে পারবে না, তোমার যে কোনো একটা ছাড়তে হবে। এই জন্য অর্থনীতি বলছে মানুষকে কিছু পেতে হলে ছাড়তে হবে, অর্থাৎ আরেকটা বিষয় কি করতে হবে, ছাড়তে হবে। নাম্বার 2, সুযোগ ব্যয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই সুযোগ ব্যয়টা কি? সুযোগ ব্যয় হলো তুমি যদি স্কুলে লেখাপড়া করো
সহযোগিতা করতে পারবে না। তুমি যদি সুপ্রিয় শিক্ষার্থী, তুমি যদি বাড়িতে কোনো একটা অর্থনৈতিক কাজ করো, তাহলে তোমার পরিবারের আর্থিক উপকৃত হবে, তাহলে তোমার পড়াশোনা কিন্তু হচ্ছে না। আর তুমি যদি পড়াশোনা করো, তাহলে তোমার বাবার অর্থনৈতিক কাজ, সেই কাজটা তোমাকে কি করতে হবে, সেই কাজ তোমাকে, সেই সুযোগটা ওই সুযোগ তোমার পড়াশোনা করতে, যে পড়াশোনার সুযোগটা তুমি যদি ধরো, তাহলে তুমি বাড়ির কাজটা তোমার বন্ধ করতে হবে। এই জন্য বলছে যে সুযোগ ব্যয়। তারপরে মানুষ প্রান্তিক পর্যায় চিন্তা করে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে, আমরা এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো মানুষ প্রান্তিক পর্যায়ে নিয়ে আলোচনা করে, এটাই কি বলা যায়, ধরো তুমি যে কোনো একটা অনুষ্ঠানে তোমার দাওয়াত, তুমি খেতে গেছো, বিভিন্ন লোক যায়, তো সেখানে যে মনে করো যে বিরাট খাওয়া দাওয়ার একটা আয়োজন, তো সেখানে দেখা গেল যে খাবার দাবার সব সামনে এসেছে, খেয়েছো, খাবার শেষে কেউ বলে যে আর একটু বেশি খেতে পারতাম, কেউ বলল যে একটু বেশি খাওয়া হয়ে গেছে, আর একটু কম খেতে ভালো হতো, কম খেলে ভালো হতো। এই যে একটু বেশি খেতে পারতাম, একটু বেশি খেলে ভালো হতো, কেউ বললো যে একটু কম খেলে ভালো হতো। এই যে কম আর বেশি, এই কম আর বেশি, এই নিয়ে কিন্তু মানুষ, এই যে খাওয়া দাওয়ার যে বিষয়টা, এই যে এই কম আর বেশি, এটাই হলো মানুষের প্রান্তিক। ধরো আরেকটা বিষয় বলি, যে তুমি আম খেলে, তাহলে তুমি 3টি আম খেলে, 3টি আম যখন তুমি খাবা, শেষে যে আম, অর্থাৎ 3 নম্বর যে আমটা, সেই আমটা তুমি যখন তোমার খাওয়া শেষ হবে, সেটাই কিন্তু তোমার প্রান্তিক খাওয়া হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমার মানুষ প্রান্তিক পর্যায়ে চিন্তা করে। তারপরে মানুষ প্রণোদনায় সাড়া দেয়। সুপ্রিয় শিক্ষার্থী, মানুষ এই যে প্রণোদনায় সাড়া দেয়, এটা কিভাবে একটু লক্ষ্য করো। এই প্রতিটি কাজের মধ্যে এই যে উৎসাহ যোগানো, এই উৎসাহ যোগানো, সেটাই কিন্তু প্রণোদনা। যেমন মনে করো যে একজন ছাত্র, তার বাবা তাকে বলল যে তুমি যদি এবার এই ম্যাট্রিক পরীক্ষায়, অর্থাৎ এসএসসি পরীক্ষায় তুমি যদি A+ পাও, তাহলে কলেজে যখন তুমি ভর্তি হবা, ভালো কলেজে তোমার ভর্তি করব, এবং সাথে একটা ভালো একটা মোটরসাইকেলও কিনে দেবো। তাহলে এই যে তার ভিতরে যে আমি ভালো রেজাল্ট যদি করতে পারি, তাহলে আমি আমার ভালো কলেজে পড়ার সুযোগ হবে, ভালো একটা হোন্ডা মোটরসাইকেল আমি পাবো। তার এই পড়াশোনার যে গতি, সেই গতিটা কি হবে, আরো বেড়ে যাবে। বেড়ে যখন যাবে, তখন সেটাই কিন্তু এই প্রণোদনা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এটাই হলো সেই প্রণোদনা। তারপরে এই যে বাণিজ্য, সকলেই কি হয়, উপকৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, এই বাণিজ্য সকলেই উপকৃত হয় কিভাবে,
ধরা যাক আমাদের বাংলাদেশে সাধারণতভাবে আমরা যে আমাদের কি বলা যায়, ধরো এই যে গার্মেন্টস শিল্প, গার্মেন্টস বাংলাদেশে আমাদের দেশে অনেক আলোড়ন সৃষ্টি করেছে। এই পোশাক আশাক জামা কাপড় এইগুলো তৈরি করার ক্ষেত্রে তো দেখা গেল যে কম দামে এগুলো পাওয়া যায়। তো ধরো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই ভারত কম দামে গাড়ি তৈরি করে। তারা যে গাড়ি তৈরি করে তাদের কম দামে গাড়ি তৈরি হয়। আমরা যে কি বলা যায়, আমাদের পোশাক তৈরি হয় কম দামে, তাহলে আমরা কম দামে পোশাক দিয়ে আমরা যদি ইন্ডিয়া থেকে ভারত থেকে যদি কম দামে গাড়ি নিয়ে আসি, তাহলে একদিকে আমরাও উপকৃত হব, অন্যদিকে কি হবে, ইন্ডিয়াও উপকৃত হবে। এই জন্য বাণিজ্যই সকলে কি হয়, বাণিজ্যই সকলে উপকৃত হয়। সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে লক্ষ্য করো। তারপরে কি আছে যে তাহলে আমরা মানুষকে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। তারপরে সুযোগ ব্যয় মানুষের প্রান্তিক পর্যায়ে নিয়ে কি করে, চিন্তা করে। তারপরে মানুষ প্রণোদনায় সাড়া দেয়, বাণিজ্য সকলেই উপকৃত হয়। তারপরে অর্থনৈতিক কার্যক্রম, সুপ্রিয় শিক্ষার্থী, এই যে আমরা কি লিখলাম, অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য কি করে সরকার বাজার নিয়ন্ত্রণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, অর্থনৈতিক কার্যক্রম সচরাচর সংগঠিত হয়ে থাকে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে। যে কোনো ফার্ম এর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ায় সকলেই কোনো দ্রব্যর দাম কি করে, নির্ধারণ করে। তো ফার্মের মালিকরা বাজারের চাহিদা অনুযায়ী দেখে দ্রব্য কি করে, সরবরাহ করে। এই সরবরাহ, এই চাহিদা সরবরাহের ক্রিয়া প্রতিক্রিয়ার দ্বারা এটা বাজার সাধারণত নির্ধারিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, জায়গা স্বল্পতার কারণে আমি উপরেগুলো মুছে দিচ্ছি। তাহলে উপরে 1 নম্বর কি আছে, মানুষকে কিছু পেতে হলে কিছু ছাড়তে হবে। সুযোগ ব্যয় মানুষ প্রান্তিক পর্যায়ে নিয়ে চিন্তা করে। আমরা এই মানুষ প্রান্তিক পর্যায়ে নিয়ে চিন্তা করে এ পর্যন্ত আমাদের আবারও ব্ল্যাকবোর্ড ব্যবহার করতে হবে। যার কারণে আমি 1, 2 এবং 3 নাম্বার এটা মুছে ফেললাম। তাহলে এখন আমাদের নাম্বার কত, 7। এই 7 নম্বরে কি আছে, সরকার সুপ্রিয় শিক্ষার্থী, কি লিখলাম, সরকার কখনো কখনো কি করে, বাজার নিয়ন্ত্রণ করে উৎকর্ষ সাধন করে। নিয়ন্ত্রণ করে উৎকর্ষ কি করে, সাধন করে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই যে সরকার কিভাবে উৎকর্ষ সাধন করে দেখো। তো অর্থনৈতিক কার্যক্রম, আমরা যেহেতু বাজার ব্যবস্থা সাধারণত নানা ধরনের স্বতঃস্ফূর্তভাবে
কি করে? চাহিদা সরবরাহ ক্রিয়া প্রতিক্রিয়া মানুষের পরিচালিত হয়ে থাকে। তো বাজার ব্যবস্থা নির্দিষ্ট একজনের বদলে বহুজনের বহুজনের সম্মিলিত অদৃশ্য হাতের কিছু কিছু ইশারা থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, সেই ইশারাটাকে কোন কোন সময় যখন বাজার ঊর্ধ্বগতিতে চলে যায় তখন সরকার কি করে? সেটা নিয়ন্ত্রণ করে। এই অবস্থায় সরকারি হস্তক্ষেপ দেখা যাচ্ছে, যখন বাজার বেশি ঊর্ধ্বগতি হয়ে যায় তখন সরকারের হস্তক্ষেপের কি হয়? হস্তক্ষেপের প্রয়োজন হয়ে পড়ে। সুতরাং এই যে সরকার যে হস্তক্ষেপের যে যে কি বলা যায়, যেমন মনে করেন শিক্ষা ব্যবস্থা, আইন শৃঙ্খলা, বিদ্যুৎ ইত্যাদি সম্পদের সুষ্ঠু ব্যবহার, অপারগতা, এটা একচেটিয়া সম্পদের কি হয়? কেন্দ্রীয় পরিবেশিত হয়ে থাকে। সুতরাং এই বাজারের হাত অদৃশ্য হলেও সরকারের হস্তক্ষেপ কি থাকে? দৃশ্যমান থাকে। এই যেটা আমাদের সরকার কখনো কখনো বাজার নিয়ন্ত্রণে উৎকর্ষ সাধন করে। তারপরে আট নম্বরে সুপ্রিয় শিক্ষার্থী, একটি দেশের মানুষের জীবন যাত্রার মান নির্ভর করে সেই দেশের দ্রব্যের উপর, নির্ভর করে সেই দেশের দ্রব্যের উপরে। সুপ্রিয় শিক্ষার্থী, সেই দেশের দ্রব্য বা কি বলা যায়, দ্রব্য বা সেবার উপর, দ্রব্যের ও সেবার উপর। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে দ্রব্য সেবার যে বিষয়টা, সেটা আমরা একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, সেটা হলো যেসব দেশের মানুষের দ্রব্য বা সেবা উৎপাদন করবার ক্ষমতা বেশি, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়। আর উন্নত দেশের মানুষের উৎপাদন ক্ষমতা বেশি বলে তাদের মাথাপিছু আয়ও বেশি থাকে। এই জন্য যাদের উৎপাদন ক্ষমতা বেশি তাদের জীবনযাত্রার মানও কি ভালো। সুপ্রিয় শিক্ষার্থী, আমি নিচে আরো একটি মুছে দিই আমাদের জায়গা স্বল্পতার কারণে। এবার আমরা লিখব কি? নয়। তাহলে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের উৎপাদনের উপর করে। তারপরে সরকার যখন অতি মাত্রায় মুদ্রা সরকার অতিমাত্রায় যখন মুদ্রা ছাপায় তখন দ্রব্যর কি হয়? দ্রব্যের মূল্য বেড়ে যায়। মুদ্রা ছাপায় তখন সরকার যখন অতিমাত্রা মুদ্রা ছাপায় তখন কি হয়? তখন দ্রব্যের মূল্য বেড়ে যায়। তখন দ্রব্য মূল্য বেড়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মুদ্রা
ছাপানোর ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকে থাকে, আর কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংক যখন টাকার পরিমাণ বেশি ছাপাবে, তো তখন আমরা সাধারণভাবে এমনিতেই বুঝি যে টাকার পরিমাণ যখন বেশি ছাপাবে তখন দ্রব্যের দাম কি হয়ে যাবে, ঊর্ধ্বগতি হয়ে যাবে, অর্থাৎ বেড়ে যাবে, অর্থাৎ টাকার মান তখন কি হয়ে যাবে, হ্রাস পাবে, কমে যাবে। এই কারণে আমরা এই যে আমরা সেটাকে বলি মুদ্রাস্ফীতি। এই যে মুদ্রাস্ফীতি ঘটে, অর্থাৎ দ্রব্যের মূল্য বাড়ে, মুদ্রাস্ফীতি ঘটলে অর্থের মান বা মূল্য কি হয়ে যায়, কমে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এইভাবে আমরা অর্থের মূল্য যখন কমে যাবে তখন দ্রব্যের দাম অলরেডি বেড়ে যাবে। আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা আরো একটি নিচেরগুলো মুছে দিই। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 10টি নীতি পরিশেষে আছে কি 10, পরিশেষে 10টা আছে, 10 নম্বর নীতি। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই যে বেকারত্বের মধ্যে স্বল্পকালীন রীতিনীতি সম্পর্ক কি করে, বিরাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, এটা দ্রব্য সামগ্রী মূল্য স্তর বেড়ে যায়, আমি আবারও বলছি, দ্রব্যমূল্য সামগ্রী দ্রব্যের মূল্য যখন বেড়ে যাওয়া অবস্থাকে কি করে, মুদ্রাস্ফীতি বলে। আর কোন শ্রমিক বাজারের মজুরির কাজ করতে ইচ্ছুক, বাজারের মজুরির কাজ করতে ইচ্ছুক। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে কাজ করতে যখন ইচ্ছুক, কাজ না পায়, এই কাজ যখন পাবে না, এই না পাওয়া কাজ একজন, আমি আরো সহজ করে বলছি সুপ্রিয় শিক্ষার্থী, একজন ব্যক্তি কাজ করতে ইচ্ছুক কিন্তু সে কি করে না, কাজ পায় না। কাজ যখন না পাবে তখন সে বেকার। কিন্তু যদি কাজ থাকে, সে যদি কাজ না করে তাহলে কিন্তু বেকার বলা যাবে না। অনর্থক সে যদি বসে থাকে তাহলে তার বেকার বলা যাবে না। যদি কাজ থাকে এবং যদি কাজ না পাই তাহলে কি করবো, আমরা বেকারত্ব করবো। সুতরাং এই যে আর শ্রমিক বাজার মজুরিতে, যে পরিমাণ বাজার, সেই বাজারের মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু সে কাজ পাচ্ছে না, তো এরা হলো বেকার। সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব কি হয়, বেকারত্ব বাড়ে। আবার মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কি হয়, কমে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের মোটামুটি এই যে 10টি নীতি, এই 10টি নীতি আমি আবারও বলছি, যেগুলো আমরা উপরে মুছে ফেলেছি। যেমন আমরা প্রথমে লিখছিলাম কি, যে মানুষকে পেতে হলে ছাড়তে হবে, 1 নম্বর ছিল। 2 নম্বরে ছিল সুযোগ ব্যয় নিয়ে আমরা আলোচনা করেছি। 3 নম্বর যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে কি করে, চিন্তা করে। তারপরে 4 নম্বরে মানুষ প্রণোদনায় সাড়া দেয়। তারপরে বাণিজ্য সকলে উপকৃত হয়। তারপরে আমাদের ছিল সরকার কখনো কখনো বাজার নিয়ন্ত্রণের ফলে উৎকর্ষ কি হয়, সাধন হয়।
তারপরে অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর কি করে, একটি উত্তম পন্থা অবলম্বন করে। তারপরে যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্যের দ্রব্যমূল্য বেড়ে যায়। তারপরে কি লিখেছিলাম যে একটি দেশের মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সেই দেশের দ্রব্য ও সেবার মাধ্যমে। তারপরে কি লিখেছি সর্বশেষ, বেকারত্বের মধ্যে সর্বকালীন রীতিনীতি সম্পর্কে কি করে, বিরাজ করে। এই ছিল মোটামুটি আমাদের অর্থনীতি 10টি নীতি আমরা মোটামুটি আলোচনা করলাম। তো আগামী ক্লাসে আবারও এই আমরা সুপ্রিয় শিক্ষার্থী আমরা আবার আলোচনা করব দ্বিতীয় অধ্যায়, তোমরা একটু দেখবা। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই মঙ্গল কামনা করে আমি আমার এই সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।